হ্যালো, আসসালামু আলাইকুম। ইয়াসিন ভাইয়া। হ্যাঁ, হ্যালো। জি ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন ঠিক করে? হ্যাঁ, হ্যাঁ, ঠিকঠাক শোনা যাচ্ছে আর স্ক্রিনটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক ওকে। আছে। ওকে, আসসালামু আলাইকুম স্টুডেন্টস। কেমন আছো তোমরা? এই তো আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের ক্লাস টাইম তো শুরু হয়ে গেছে। তো আমরা হলো ক্লাস শুরু করব। তো তোমরা, আমাদের হলো আজকে পি টু লেকচারটা হলো আমাদের গতিবিদ্যার উপরে। তো গতিবিদ্যা তোমাদের অনেক পরিচিত একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তোমরা 9-10 থেকেও করেছো, আবার আমাদের 11-12-এ থাকতেও নিশ্চয়ই করেছো। তো আমরা অ্যাডমিশনের জন্য আমরা দেখবো এই লেকচারটা থেকে কি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে এবং কিভাবে প্রবলেমগুলো সলভ করতে হয় সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো খুব বেশি কথাবার্তা না বলে আমি ক্লাসের দিকে চলে যাব। আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম সৌমিক রহমান অয়ন। আর আমার সাথে আছেন ইয়াসিন ভাইয়া। তো ইয়াসিন ভাইয়া তোমাদের কিউএনএ তে তোমাদের কোশ্চেন গুলোর অ্যান্সার দিবেন, আর আমি তোমাদের ক্লাসটা নিব। তো ক্লাস শুরু করার আগে জাস্ট একটা কথা তোমাদেরকে মনে করাই দিচ্ছি। আমি ক্লাস চলাকালীন সময় তোমাদেরকে অনেকগুলো প্রশ্ন করব, অনেক কিছু জানতে চাইবো। তোমরা ক্যালকুলেটর নিয়ে রেডি থাকবে এবং আমাকে হেল্প করবে। এগুলো তোমরা চ্যাট বক্সে আমাকে লিখে জানাবে। এছাড়া তোমাদের যদি কোনো টপিক রিলেটেড, আজকের ক্লাস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, সেটা তোমরা কিউএনএ তে ভাইয়াকে জানাতে পারো। তবে ক্লাস রিলেটেড টপিকের বাইরে অন্য কিছু নিয়ে কোনো ইনফর্মাল কথাবার্তা, কেমন আছেন, ভালো আছেন, এগুলো, অথবা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড কোনো কথাবার্তা, এগুলো আমরা কিউএনএ তে করব না। এগুলো আমরা উদ্ভাসের ব্রাঞ্চে কল দিয়ে জিজ্ঞেস করে নিব। ঠিক আছে? তোমরা এতদিনে নিশ্চয়ই জানো, তারপর আমি আরেকবার তোমাদেরকে মনে করাই দিলাম। তাহলে চলো আমরা হলো ক্লাসটা শুরু করব। ক্লাসটা শুরু করি। তো প্রথমেই আমাদের একেবারেই বেসিক কথাবার্তা, যে আমাদের সূত্রগুলো যেগুলো, সেগুলো আমরা আগে একটু দেখে নেই। আমাদের গতির সাধারণ সমীকরণগুলো, এগুলো আমরা একটু দেখে নেই। যে আমাদের এই সমীকরণগুলোর সাথে তুমি একেবারে ছোটবেলা থেকে, মানে 9-10 থেকেই পরিচিত, তাই না? যে আমাদের ভি ইকুয়ালস টু ইউ প্লাস এসি এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। আরেকটা ইকুয়েশন তুমি ছোটবেলায় শিখছো, যে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু ইন্টু টি। এই হলো আমাদের চারটা সূত্র। হয়তো তোমার বইয়ে ইউ এর জায়গায় ভি নট লিখছে, অথবা ইউ লিখছে, যেটাই লিখো কোনো অসুবিধা নাই। ইউ মানে আমাদের আদিবেগ, এ মানে ত্বরণ, আর ভি মানে শেষ বেগ। আর এস দিয়ে কি বোঝাচ্ছে? এস দিয়ে বোঝাচ্ছে সরণ। তো আমরা ধীরে ধীরে যখন ক্লাসের মধ্যে আগাতে থাকবো, তখন আমরা এগুলোর ব্যবহার দেখতে থাকবো। তবে গুরুত্বপূর্ণ যেটা কথা, এই যে সমীকরণগুলো আমরা এখানে লিখছি, এই যে সমীকরণগুলো আমরা লিখছি, এই সমীকরণগুলোর কিছু শর্ত আছে। এই সমীকরণ তুমি শুধুমাত্র তখনই ব্যবহার করতে পারবে, শুধুমাত্র তখনই ব্যবহার করতে পারবে যদি আমার বস্তু সমত্বরণে গতিশীল হয়। আমার যদি বস্তুটা সমত্বরণে গতিশীল হয়, তখনই কেবলমাত্র তুমি এই সমীকরণগুলো ব্যবহার করতে পারবে। যদি ত্বরণের পরিবর্তন হয়, তাহলে আমরা এই সমীকরণগুলো ব্যবহার করতে পারবো না। এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমাদের এই চারটা সমীকরণ দিয়েই আমরা আমাদের সকল অঙ্কগুলো করব। কিন্তু আমি তোমাদেরকে একটু হেল্প করতে চাচ্ছি। এই চারটা সমীকরণের মধ্যে কোন সমীকরণগুলো সাধারণভাবে বেশি ব্যবহার করা হয়, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য অ্যাডমিশনের জন্য। আমাদের এই যে যেই দুইটা সমীকরণে আমি স্টার দিলাম, এই দুইটা সমীকরণ আমাদেরকে সব থেকে বেশিবার অঙ্ক করার সময় ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তার মধ্যে কোনটা কখন ব্যবহার করবে এটাও আমি তোমাকে একটু ছোট্ট করে একটু হিন্টস দিয়ে দেই। দেখো, আমাদের এই এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে টি আছে। দেখো, টি আছে, যেটা দ্বিতীয় সমীকরণে নাই। আবার দ্বিতীয় সমীকরণে দেখো আমাদের শেষ বেগ আছে ভি, যেটা আমার উপরের সমীকরণটাতে নাই। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই সমীকরণে সময় আছে কিন্তু শেষ বেগ নাই, আর নিচের সমীকরণে শেষ বেগ আছে কিন্তু সময় নাই। তাহলে যেই প্রশ্নে তোমাকে সময় বলে দিবে বা সময় বের করতে বলবে, সেখানে আমরা ইউজ করব এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর যেই প্রশ্নে বা যেই অঙ্কে তোমাকে সময় বলে দিবে না বা বের করতে বলবে না, অথবা শেষ বেগ বের করতে বলবে, সেই ধরনের অঙ্কে আমরা ইউজ করব ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই জিনিসটা মাথায় রাখলে অনেক সময় আমার কোন সূত্র ব্যবহার করতে হবে এইটা বের করাটা সহজ হয়ে যায়, এবং পরীক্ষার হলে আমার 30 সেকেন্ড সময় বেঁচে যায়, 20 সেকেন্ড সময় বেঁচে যায়। এবং তোমরা জানো, অ্যাডমিশন টেস্টে 20 সেকেন্ড যদি তোমার সেভ করতে পারো, এটা কিন্তু তোমার জন্য অনেক বড় একটা সময়। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো টি তম সময়ে অতিক্রান্ত দূরত্বের সূত্র।
টি তম সময় অতিক্রান্ত দূরত্বের সূত্র হলো এই যে এইটা, ইউ প্লাস হাফ অফ এ 2t মাইনাস 1, 2t মাইনাস 1, এই হলো আমাদের সূত্র। এটাও আমাদেরকে কি করতে হবে, এটাও আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, আমাদেরকে অনেক সময় এই সমীকরণটা ইউজ করতে হয়। আর লাস্টেরটা কি, সমবেগে গতিশীল যদি হয় তখন আমরা বলতে পারি যে সরণ ইকুয়ালস টু বেগ ইনটু সময়। একেবারে সহজ সিম্পল ব্যাপার স্যাপার, সহজ সিম্পল ব্যাপার স্যাপার। এখন চলো আমরা এই সমীকরণগুলোর ব্যবহার দেখতে থাকি, কিছু উদাহরণ করতে থাকি, আমাদের কাছে এই জিনিসগুলো ধীরে ধীরে আরো ক্লিয়ার হইতে থাকবে। তাহলে প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ি, তারপরে আমরা অঙ্কটা করব। প্রশ্নটা কি বলছে, কোন বস্তু প্রথম 2 সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তী 4 সেকেন্ডে 2.2 মিটার দূরত্ব অতিক্রম করে, সপ্তম সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই অঙ্কে সময়ের ব্যাপারে উল্লেখ আছে, তোমাকে বলছে 2 সেকেন্ডে এত, 4 সেকেন্ডে এত, এরকম কিছু ব্যাপার স্যাপার তোমাকে বলছে। তাহলে আমাকে আসলে কোন ইকুয়েশন এই অঙ্কের বেলায় ইউজ করতে হবে? আমি বলছি যদি সময়ের কথা উল্লেখ থাকে তাহলে আমাকে ইউজ করতে হবে s equals to ut প্লাস হাফ at স্কয়ার। এটাই হবে আমার এই অঙ্কের জন্য প্রয়োজনীয় সূত্র। আচ্ছা, এখন কিভাবে করব, আমরা একটু দরকার হলে একটু ছবি এঁকে নেই, দেখি বস্তুটা কি করছে। বস্তুটা মনে করো আমার প্রথমে ছিল এখানে, এটা মনে করো এ বিন্দু। সে আমার 2 সেকেন্ডে কোথায় গেছে, এ থেকে বি তে গেছে। তাহলে কত সময় লাগলো, এইটুকুই যাইতে কত সময় লাগছে, 2 সেকেন্ড। আচ্ছা, এই দূরত্বটা কত, এই দূরত্বটা হইলো আমার 2 মিটার। বলছে পরবর্তী 4 সেকেন্ডে মনে করলাম সে বি থেকে সি তে চলে গেছে। তাহলে এই দূরত্বটা কত, এই দূরত্বটা প্রশ্নে বলে দিছে, যেটা হইলো আমার 2.2 মিটার। আর এই বি থেকে সি তে যাইতে কতটুকু সময় লাগছে, এখানে আমার সময় লাগছে 4 সেকেন্ড। তাহলে প্রথমে এ থেকে বি তে যাইতে লাগলো 2 সেকেন্ড, এবং বি থেকে সি তে যাইতে আরো 4 সেকেন্ড সময় লাগছে। আচ্ছা, ভালো কথা। এখন আমরা যেটা করব যে প্রথম 2 সেকেন্ডে, প্রথম 2 সেকেন্ড, সেইখানে আমার এস কত, প্রথম 2 সেকেন্ডে এস হলো 2 মিটার। আদিবেগ কত আমরা জানি না, সময় কত লাগছে, 2 সেকেন্ড লাগছে, প্লাস হাফ ত্বরণ কত এটাও জানি না, সময় কত 2 সেকেন্ড, তাহলে 2 স্কয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই এই যে দেখো 2 ইন্টু ইউ মানে 2u, হাফ অফ এ ইন্টু 4 মানে এটা হলো 2a ইকুয়ালস টু, এই পাশে কি আছে 2, এটাকে আমরা বললাম ইকুয়েশন 1। এরপরে আমরা যেটা করব, এই যে এ থেকে সি, তাহলে এ থেকে সি এখানে মোট কত সময় লাগছে, এ থেকে বি তে 2 সেকেন্ড, বি থেকে সি তে আরো 4 সেকেন্ড। তাহলে প্রথম 6 সেকেন্ডে, প্রথম 2 সেকেন্ডে, প্রথম 6 সেকেন্ডে, তাহলে প্রথম 6 সেকেন্ডে মোট কত দূরত্ব গেল, এ থেকে বি, বি থেকে সি, তার মানে 2 মিটার প্লাস 2.2 মিটার, এটা হলো এস। ইউ কত জানি না, সময় কত লাগলো 2 সেকেন্ড আর 4 সেকেন্ড মানে 6 সেকেন্ড, প্লাস হাফ অফ এ 6 স্কয়ার। তাইলে এটাকে যদি আমি সুন্দর করে লিখতাম তাহলে এটা কেমন হতো দেখতে, তাহলে এটা হতো যে আমাদের এটা কি হইতো, এটা হইতো 6u প্লাস 18a ইকুয়ালস টু 4.2, এটা হলো আমার ইকুয়েশন 2। তাহলে এখন আমাদের কাজ হলো ক্যালকুলেটর ইউজ করা অথবা যে কোনো পদ্ধতিতে সমীকরণ 1 and 2 সলভ করা। 1 and 2 যদি আমরা সলভ করি তাহলে আমরা এখান থেকে u এবং a এদের ভ্যালুগুলা পেয়ে যাব। সেই ভ্যালুগুলা কত আসে তোমরা আমাকে জানায় দাও দেখি চ্যাট বক্সে, যে আমাদের এই ইউ এবং এ এই ভ্যালুগুলা কত আসে। আমাকে মুশফিকা অ্যান্সার বলছে যে ইউ এবং এর ভ্যালু কত। তানভীর মনে হয় টোটাল অ্যান্সারটা আমাকে বলে দিছে, কিন্তু একটু ভুল হয়েছে। আচ্ছা, আর কেউ, আনিশা অ্যান্সার ইউ এর ভ্যালুটা বলছে, আমি বলতেছি কত হবে। যারা আমরা ক্লাসের মধ্যে ক্যালকুলেশন গুলা করবো সেটা আমাদের জন্য অনেক জরুরি। কেন জরুরি? কারণ তুমি এই যে আমার সাথে সাথে যদি ক্যালকুলেশন গুলা করো তোমার ক্যালকুলেশনের স্পিডটা ফাস্ট হবে, এবং ক্যালকুলেশনের স্পিড যদি ফাস্ট হয় এটা অ্যাডমিশন টেস্টে যে কত বড় অ্যাডভান্টেজ এটা বলে বোঝানো যাবে না। তাহলে আমরা ইউ এবং এ পেয়ে গেছি। তাহলে এখন আমরা 7th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারবো। 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা কি শিখছি, এস 7th, এটা কি হবে, এটা হবে ইউ প্লাস হাফ এ, হাফ ইন্টু এ 2t মাইনাস 1,
তাহলে ইউ এর ভ্যালু আমরা পাইছি, ইউ এর ভ্যালু আমরা পাইছি 1.15, ত্বরণের ভ্যালু পাইছি -0.15, আর টি কত, টি হলো 7। ব্যাস, বসাইলে অ্যান্সার চলে আসবে 0.525 মিটার, 0.525 মিটার। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, তোমরা অনেকে বলছো যে 0.175, এটা একটু আমাকে তাহলে চেক করে আরেকবার দেখতে হবে। আচ্ছা আচ্ছা, আবিদুর রহমান বলছে যে আমাদের প্রশ্নে তো বলা নাই যে প্রথম 2 সেকেন্ড এবং 4 সেকেন্ডে আমাদের হলো সমান থাকবে। তো একটা কথা মাথায় রাখবা, তোমাকে যদি প্রশ্নে না বলে যে ত্বরণ চেঞ্জ হচ্ছে না, তখন হলো তোমাকে ত্বরণের চেঞ্জ হিসাব করতে কখনোই হবে না। ঠিক আছে, কখনোই হিসাব করতে হবে না। আচ্ছা, তো আমি তো এটা হিসাব করে আবারও চেক করে দেখলাম, এটা তো আমাদের ইয়েই আসতেছে, 0.525ই আসতেছে। আমার মনে হয় তোমরা ক্যালকুলেশনে কোনো কারণে ভুল করছো। এখানে আমাদের যে একটা মাইনাস আছে, এটা কি খেয়াল করছি আমরা? 2 ইন্টু 7 মাইনাস 1, আমি জানি না তোমরা কোথায় মিস করতেছো। 14 মাইনাস 1 ঠিকই তো আছে সবকিছু। আমার মনে হয় তোমরা কোথাও ক্যালকুলেশনে ভুল করছো। প্লাস মাইনাসে ভুল করতে পারো। আচ্ছা, আমি জানি না কেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি সরি, হ্যাঁ আমার ভুল হয়েছে, এটা হলো 1.15, তাই না? 1.15, হ্যাঁ আমারই ভুল হয়েছে। ঠিক আছে, না এটা 0.175 হবে। ঠিক আছে, আমি ভুল করছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, প্রথমেই আজকে ভুল করছি, অসুবিধা নাই। 0.175, এটা হলো 1.15, আমি ভুল করছি। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ তোমাদেরকে, তোমরা যারা বারবার করে বলছো এবং আমাকে অ্যান্সারটা বলে হেল্প করছো, তাদেরকে থ্যাংক ইউ। আমি হলো 1.5 লিখে হিসাব করে ফেলছিলাম। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ব্যাপার স্যাপার, খুবই সহজ সোজা অঙ্ক। কনসেপ্ট আশা করি বুঝতে পারছো, অ্যান্সার যেটাই হোক কনসেপ্ট আশা করি সবাই বুঝতে পারছি। চলো এখন আমরা আমাদের নেক্সট ম্যাথে যাব। এই ম্যাথটা আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল, তো এটা আমরা একটু করি। দেখো কি বলছে, যে একটা, সবাই একটু আমরা এটা পড়ি, প্রশ্নটা আমরা একটু পড়ি। যে একটা বাস আছে এবং বাসকে ধরার চেষ্টা করা হচ্ছে, বাসকে ধরার চেষ্টা করা হচ্ছে। তাহলে একটু দেখি আমরা কেমন ঘটনাটা। এই যে মনে করো আমার এইখানে একটা বাস আছে, এই একটা বাস, এবং এই বাসকে একজন ধরার জন্য দৌড় দিচ্ছে। এই যে একজন দৌড় দিচ্ছে, একজন দৌড় দিচ্ছে এই বাসটাকে ধরার জন্য। এই যে বাসকে ধরার জন্য দৌড় দিচ্ছে। আচ্ছা, এখন এই বাসটা কি করছে? এই বাসটা একটা ত্বরণ নিয়ে সামনে চলা শুরু করছে। বাসটা একটা ত্বরণ নিয়ে সামনে চলা শুরু করছে। কত ত্বরণ নিয়ে সামনে চলা শুরু করছে? 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে সামনে চলা শুরু করছে। আচ্ছা, যখন এই বাসটা ত্বরণ নিয়ে সামনে চলা শুরু করে, তখন এই বাস এবং লোক এদের মধ্যে দূরত্ব কত ছিল? এই বাসের সাথে এই ব্যক্তির দূরত্ব ছিল দেখো 6 মিটার। প্রশ্নে বলে দিছে বাস থেকে এই লোকের দূরত্ব ছিল 6 মিটার, 6 মিটার। আচ্ছা, এই লোকটা কত বেগে দৌড়াচ্ছে? এই লোকটা কত বেগে দৌড়াচ্ছে? এই লোকটা দৌড়াচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এখন তুমি চিন্তা করো, এই লোক বাসকে ধরতে পারবে মানে কি? বাসকে ধরতে পারবে মানে কি? তো ধরে নেই যে এই লোকটা বাসকে ধরে ফেলছে। তো বাসকে যদি ধরে ফেলে, তাহলে ঘটনাটা কেমন হবে একটু দেখো তো। বাসকে যদি ধরে ফেলে, তাহলে দেখতে ঘটনাটা কেমন হবে। তাহলে আমি যদি মনে করি যে এই যে টি সময় পরে, টি সময় পরে এই লোকটা এই বাসকে ধরে ফেলে, টি সময় পরে এই লোকটা এই বাসকে ধরে ফেলে, কত দূরত্বে গিয়ে ধরে? ডি দূরত্বে গিয়ে ধরে। তাহলে আমরা ধরলাম, চিন্তা করলাম যে টি সময় পরে এখানে যখন পৌঁছাইছে, তখন আমার সময় কত? টি, সময় হলো টি। তাহলে আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব? আমরা যদি বাসের কথা চিন্তা করি, বাস, বাস, তাহলে বাসের জন্য যদি আমি সমীকরণ অ্যাপ্লাই করি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে দেখো বাস এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে? বাসটাকে ধরার আগে বাসটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। ইউ, বাসের আদিবেগ কত? বাস তো ছিল স্থির, তাহলে বাসের আদিবেগ হলো 0, 0 প্লাস হাফ, বাসের ত্বরণ কত? 1.2, 1.2 আর টি স্কোয়ার, টি স্কোয়ার। আচ্ছা, এটা হলো আমার ইকুয়েশন 1। আবার আমরা যদি এই লোকের জন্য হিসাব করি,
লোকের জন্য হিসাব করি, লোকের জন্য যদি লিখি s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাহলে দেখো বাসকে ধরতে হইলে এই লোককে কত দূরত্ব অতিক্রম করতে হবে? একে তো ডি দূরত্ব অতিক্রম করতে হবে, এই সাথে আরো এক্সট্রা 6 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে লোকের জন্য আমরা কি বলতে পারি দেখো, এই s ইকুয়ালস টু 6 প্লাস ডি। আচ্ছা, এই লোকটা সমবেগে দৌড়াচ্ছে, ইউ এর মান কত? 4, 4 ইন্টু টি। এই লোকের কি কোনো ত্বরণ আছে? প্রশ্ন একটু পড়ে দেখি, লোকের কোনো ত্বরণ নাই, এই লোকটা সমবেগে দৌড়ায়, তাহলে তার ত্বরণ হইলো 0, বা আমরা এখানে সরাসরি s ইকুয়ালস টু ভিটি অ্যাপ্লাই করতে পারতাম। আচ্ছা, এখন তুমি একটু দেখো তো ভাই, এখানে এই যে দেখো ডি ইকুয়ালস টু কি পাইছি, ডি ইকুয়ালস টু আমরা পাইছি এই যে হাফ অফ 1.2 টি স্কয়ার। তাহলে আমি এই ডি এর মানটা যদি এখানে বসাই, হাফ ইন্টু 1.2 টি স্কয়ার ইকুয়ালস টু 4t, এখন তুমি দেখতে পাচ্ছ এখানে একটা দ্বিঘাত সমীকরণ আছে। আমরা একটু সাজায় গুছাই লিখি, এটা হলো 0.6 টি স্কয়ার মাইনাস 4t প্লাস 6 ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি টি এর মান বের করতে পারবা, টি এর দুইটা মান পাবা, 2.28 আর একটা হলো আমার 4.39 সেকেন্ড, বাস হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমার অ্যানসারটা আসছে, এই অ্যানসারটা আসছে ধনাত্মক বাস্তব। তাহলে আমার বুঝতে হবে যে এই লোকটা এই বাসকে ধরতে পারবে। এখন যদি এখানে আমার ধনাত্মক বাস্তব না এসে আমার যদি এখানে কমপ্লেক্স নাম্বার চলে আসতো, তাইলে আমরা বুঝতাম যে এ হইলো এই বাসকে ধরতে পারবে না। অথবা যদি আমার দুইটাই যদি আমার ঋণাত্মক আসতো, তাহলেও আমরা বুঝতে পারতাম যে এই লোকটা এই বাসকে ধরতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ, তনয় বলছে দ্বিতীয়টা s ইকুয়ালস টু ভিটি হবে ভাইয়া, সমবেগে যাচ্ছে। হ্যাঁ তাই তো, সেটাও তো আমি বললাম, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখানে যদি ত্বরণের মান 0 বসাও, তাহলে তো s ইকুয়ালস টু ভিটির সূত্রই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এখন এখান থেকে তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ, যে অনেকেই বলতেছো যে তাহলে 10 মিটার দূরত্ব, এটা আমাকে এক্সট্রা একটা ইনফরমেশন দিছে। তাহলে এই যে এক্সট্রা তোমাকে যে ইনফরমেশনটা দিছে, এটা হলো তোমাকে দিছে কনফিউজ করার জন্য, এটা আসলে এক্সট্রা ইনফরমেশন, যেটার কোনোই দরকার নাই, এক্সট্রা ইনফরমেশন। এবং এই প্রশ্নটা কিন্তু ডিরেক্ট বুয়েটে আসছিল, সো তুমি বুঝতে পারতেছো যে আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে কিন্তু এমন প্রশ্ন তোমাকে দিবে যেখানে এক্সট্রা ইনফরমেশন থাকবে, সেগুলো দেখে কনফিউজড হওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের অ্যানসার কি? অ্যানসার হলো ধরতে পারবে। তোমার কাছে সময় জানতে চাই নাই, তোমার কাছে জানতে চাইছে ধরতে পারবে নাকি পারবে না। তাহলে আমি আবার বলতেছি, সময় যেহেতু দুইটাই ধনাত্মক আসছে তাই ধরতে পারবে। সময় যদি দুইটাই ঋণাত্মক আসতো, তাহলে বলতাম ধরতে পারবে না। একটা ধনাত্মক একটা ঋণাত্মক আসলে ধরতে পারবে, কমপ্লেক্স নাম্বার আসলে ধরতে পারবে না। এই হলো ব্যাপার স্যাপার। ঠিক আছে? আচ্ছা ফাইন, এই হইলো আমাদের কাহিনী। আমির জিজ্ঞেস করছে যে ভাইয়া দুইটা সময় দ্বারা কি বুঝাচ্ছে? দুইটা সময় দিয়ে বুঝাচ্ছে, দুইটা সময় আসলে ওকে ধরতে পারবে। মানে একবার এই লোকটা এই বাসকে ক্রস করে চলে যাবে, একটু পরে বাসের স্পিড বেড়ে যাওয়ার কারণে এই বাসটা আবার লোকটাকে ক্রস করে চলে যাবে, দুইবার এদের মধ্যে এরা একই বিন্দুতে আসবে। ঠিক আছে? আচ্ছা, দুইটা সময় ধরতে পারবে, রাইট, ফাইন। একজন বলছে যে মাইনাস হলে কেন ধরতে পারবে না? এর কারণটা কি? মাইনাস হলে ধরতে পারবে না কারণ আমরা সময়টা হিসাব করছি এই লোকের দৌড় শুরু করার পরে। লোকের দৌড় শুরু যখন করছে তখন হলো সময় ইকুয়ালস টু 0, তাহলে মাইনাস মানে কি তারও আগে, তো এটা সম্ভব না, তাই না? এটা সম্ভব না, এই কারণে আমার মাইনাসটা নিব না। ওকে, তানজিমা জিজ্ঞেস করছে বাসটা কিভাবে সমবেগে চলে? বাস কোথায় সমবেগে চলে? বাসটা সমত্বরণে চলে, লোকটা সমবেগে দৌড়াচ্ছে। শাকিল বলছে লোকের বেগ সমবেগ কেন? লোকের কি কোনো ত্বরণ দিয়ে দিছে? আমাদেরকে যদি আলাদা করে ত্বরণ দিয়ে না দেয়, প্রশ্নে যদি কখনো না বলে যে এর বেগের পরিবর্তন হচ্ছে, তখন আমরা সমবেগ ধরে নিব। আচ্ছা, অ্যান্সার শুধু ধরতে পারে লিখলেই হবে। আচ্ছা ফাইন, তাহলে এখন চলো আমরা পরের অঙ্কে
চলে যাই, পরের অঙ্কে চলে যাই। মুজাহিদ জিজ্ঞেস করছে 10 মিটারটা কাজে লাগবে না, তাহলে এতক্ষণ ধরে আমি কি বললাম? এতক্ষণ ধরে কি বললাম? তার মানে আমার কথা মনোযোগ সহকারে শুনো নাই। মনোযোগ সহকারে না শুনলে তাহলে কিন্তু আমাদের হবে না। হ্যাঁ, মনোযোগ সহকারে শুনতে হবে। আমি বলছি 10 মিটারটা এখানে কাজে লাগতেছে না। আচ্ছা, আসো দেখি অঙ্ক করি। কি বলছে? কোন বুলেট কাঠের ব্লকে 2.5 মিটার প্রবেশ করার পরে বেগের 1/3 হারায়, তাহলে থেমে যাওয়ার আগে আর কত দূর প্রবেশ শ্রমিক, করবে? শ্রমিক একটু একটু ডিস্টার্ব করি, হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, ওই অনেকেই হচ্ছে ওই যে ওই অয়ন হচ্ছে যেসব জিনিস জানতে চাচ্ছে এগুলো দয়া করে চ্যাট বক্সে লিখবে আর কি। কিউএনএ তে শুধুমাত্র টপিকের যে জিনিসটা তুমি বুঝতেছো না ওই কোয়েশ্চেনটা করবে, ঠিক আছে? সো ওই ও যেগুলো জানতে চায় সেগুলো হচ্ছে চ্যাট বক্সে হচ্ছে তোমরা দিবে আর কি, কিউএনএ তে না। রাইট। তাহলে দেখো আমাদের এখানে কি বলছে, যে আমাদের কোনো একটা বুলেট কাঠের ব্লকে 2.5 মিটার প্রবেশ করার পরে বেগের 1/3 হারায়। তাহলে আমি একটু ছবি আঁকি। মনে করো এই হলো আমার সেই কাঠের ব্লক, আর এখানে একটা বুলেট এরকম আসতেছে এইটাকে ভেদ করার জন্য। তাহলে কত বেগ নিয়ে আসতেছে? আমি বললাম এই বেগটা হলো ভি, এই বেগটা হলো ভি। তাহলে দেখো এ যখন আমার এই কাঠের ব্লকের মধ্যে প্রবেশ করতেছে, এ যখন কাঠের ব্লকের মধ্যে প্রবেশ করতেছে তখন কি হচ্ছে? সে বেগ হারাচ্ছে, বেগ হারাচ্ছে। তাহলে বলছে সে যখন 2.5 মিটার প্রবেশ করে, তাইলে মনে করো যে সে এই যে 2.5 মিটার প্রবেশ করছে, 2.5 মিটার প্রবেশ করছে, তাহলে বেগ 1/3 হারাইছে, বেগ 1/3 হারাইছে। তাহলে এইখানে তার কাছে অবশিষ্ট বেগ কতটুকু? এটা তোমরা আমাকে একটু চ্যাট বক্সে লিখে জানাও তো ভাইয়া। আমাদের তাহলে বেগ ছিল ভি, আমি অ্যান্সার জানতে চাচ্ছি না, আমি অ্যান্সার জানতে চাচ্ছি না, আমার বেগ 1/3 হারাইছে। তাহলে বাকি আছে কতটুকু? বাকি আছে হইলো আমার ভি মাইনাস ভি বাই থ্রি। এই যে এতটুকু বেগ হইলো বাকি আছে। ভি ছিল ভি বাই থ্রি, 3/1 হারায় গেছে। তাহলে বাকি আছে কতটুকু? 2v/3। তাহলে এই বিন্দুতে আমার বেগ কত? 2v ডিভাইডেড বাই 3, 2v ডিভাইডেড বাই 3। আচ্ছা, তাহলে বলছে থেমে যাওয়ার আগে আরো কত দূর যাবে? তাহলে আমরা মনে করতেছি এই মাথায় এসে থেমে গেছে, তাহলে এই মাথায় এসে যদি থেমে যায়, এই মাথায় আমার বেগটা কত? নিশ্চয়ই 0। তাহলে এখন আরেকবার আমরা খেয়াল করি যে আমাদের বুলেটটা ভি বেগে আসছে, যত সে প্রবেশ করতেছে বেগ হারাচ্ছে। 2.5 মিটার ঢুকার পরে তার বেগটা কত? 2v/3। আর শেষ মাথায় গিয়ে বেগটা কত? শেষ মাথায় গিয়ে বেগটা হলো 0। এখন এই অঙ্ক কিভাবে তাড়াতাড়ি করা যায়? এই অঙ্ক করার সব থেকে তাড়াতাড়ি এবং এবং নির্ভুল উপায়, কোনো শর্টকাট অঙ্ক, শর্টকাট সূত্র দিয়ে কিন্তু তুমি যদি রিটেনে অ্যান্সার করে আসো নাম্বার পাবে না। সো অ্যাকুরেট এবং সহজ উপায় কি? অ্যাকুরেট এবং সহজ উপায় হলো গতি শক্তি দিয়ে এর অঙ্কটা করা, বা শক্তি দিয়ে অঙ্কটা করা। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই যে আমার বুলেটটা এই বস্তুর ভিতরে বা কাঠের ব্লকের ভিতরে প্রবেশ করছে, এর কি হচ্ছে? শক্তি ব্যয় হচ্ছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে 2.5 মিটার প্রবেশ করতে প্রবেশ করতে ব্যয়িত শক্তি, ব্যয়িত কি শক্তি? বুলেটের মধ্যে কি ধরনের শক্তি ছিল? গতি শক্তি। সেটা কতটুকু? এটা হলো আমার শুরুতে কতটুকু শক্তি ছিল? ½ mv² মাইনাস পরে বেগ কত হয়ে গেছে? বেগ হয়ে গেছে 2v/3², 2v/3²। দেখো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 5/9 ইন্টু হাফ mv², 5/9 ইন্টু হাফ mv²। এটাকে আমি বললাম 5/9 5/9 আচ্ছা, এখন এই এর কাছে তাহলে এই যে 2.5 মিটার প্রবেশ করছে সেটার জন্য তার ব্যয়িত শক্তি এইটা। আচ্ছা, তার মধ্যে এখন অবশিষ্ট শক্তি কতটুকু? এই 2.5 মিটার প্রবেশ করার পরে অবশিষ্ট গতিশক্তি কতটুকু? অবশিষ্ট গতিশক্তি কতটুকু? সেটা হলো হাফ এম 2v/3², কারণ সেখানে তার বেগ কত? 2v/3। এটা কত হচ্ছে? এটা হচ্ছে আমাদের 4/9 হাফ mv²। এটা কি লেখা যাবে? 4/9 কে, হাফ mv² কে আমরা বলতেছি কে। তাহলে এইটুকু আমরা বের করলাম, এতটুকু বের করলে আমাদের অঙ্ক শেষ। এখন কি করব? ঐকিক নিয়ম করব, ঐকিক নিয়ম করব। তাহলে 5/9 কে এতটুকু শক্তি দিয়ে
শক্তি দিয়া দ্বারা প্রবেশ করে কতটুকু, এতখানি শক্তি দিয়ে প্রবেশ করে, প্রশ্নে বলে দিছে 2.5 মিটার। তাহলে একক পরিমাণ শক্তি দিয়ে প্রবেশ করবে কতটুকু, একক পরিমাণ শক্তি দিয়ে প্রবেশ করবে 2.5 ডিভাইডেড বাই 5/9 ইকে, 5/9 ইকে। তাহলে অবশিষ্ট কতটুকু শক্তি বাকি আছে, 4/9 ইকে। এত শক্তি দ্বারা প্রবেশ করে 2.5 5/9 ইকে, 5/9 ইকে ইন্টু 4/9 ইকে। তাহলে দেখো ইকে ইকে কাটাকাটি চলে যায়, আমার কি থাকে এখানে, এটা এখন আমরা ক্যালকুলেটরে যদি বসাই দেই তাহলে এটা আসবে 2 মিটার। ব্যাস হয়ে গেল, হয়ে গেল, ভেরি গুড। আচ্ছা, তাহলে অনেকে জিজ্ঞেস করছে এটা কি শেষ বেগের সূত্র দিয়ে করলে হবে কিনা, শেষ বেগের সূত্র দিয়ে করলে হবে, ঠিক আছে, শেষ বেগের সূত্র দিয়ে করলে হবে। অন্য কোনো সূত্র দিয়ে করলে এটা ইজি হইতো না, শক্তি দিয়ে করলে এটা সব থেকে ইজি হয়, সব থেকে ইজি হয়। তাহলে আমি এটা আরেকবার বলে দিচ্ছি, দেখি আমরা একটু সবাই খেয়াল করি যে কি হয়েছে। যে আমাদের এই যে বুলেট, তার প্রথমে বেগ ছিল ভি, 2.5 মিটার প্রবেশ করার পর তার বেগ হয়েছে 2v/3। আচ্ছা, তাহলে এই যে সে 2.5 মিটার প্রবেশ করলো, এখানে তার গতিশক্তির খরচ হয়েছে। তাহলে শুরুতে কতটুকু গতিশক্তি ছিল, হাফ mv²। এই 2.5 মিটার প্রবেশ করার পরে তার গতিশক্তি কত, হাফ এম, আর বেগটা হয়ে গেছে 2v/3, 2v/3 স্কয়ার। তাহলে এতটুকু হলো তার ব্যয়িত গতিশক্তি, শুরুর শক্তি আর এই 2.5 মিটার পরের গতিশক্তি দুটোকে বিয়োগ করলে পাচ্ছি ব্যয়িত শক্তি। তাহলে আমরা ব্যয়িত শক্তিটা বের করলাম যে 5/9 ইকে। আচ্ছা, তাহলে এখন আমরা বুঝলাম যে এই 5/9 ইকে এতটুকু গতিশক্তি দিয়ে সে 2.5 মিটার প্রবেশ করে। তাহলে বাকি দূরত্ব যাওয়ার জন্য তার কাছে অবশিষ্ট গতিশক্তি কতটুকু, এই যে এই বিন্দুতে গতিশক্তি কতটুকু, দেখো হাফ এম 2v/3 স্কয়ার। তাহলে এটা হলো অবশিষ্ট গতিশক্তি। তাহলে আমরা বুঝলাম যে 5/9 ইকে এতটুকু শক্তি খরচ করে সে 2.5 মিটার প্রবেশ করে, বাকি তার কাছে শক্তি বাকি আছে 4/9 ইকে। তাহলে ঐকিক নিয়ম থেকে আমরা বের করছি যে এই 5/9 ইকে দিয়ে যায় 2.5 মিটার, তাহলে 4/9 ইকে দিয়ে আর কতটুকু যেতে পারবে। তাহলে আমরা বের করলাম যে আর 2 মিটার যেতে পারবে, ঠিক আছে। আচ্ছা, ফাইন, এই তো আমরা বলে দিলাম। এখন আমরা হলো সামনের দিকে আগাবো। তানিম বলছে আরেকবার, আমি এটা অলরেডি 2বার বলছি, এরপরে যদি তোমার আবার জানতে ইচ্ছা করে তাহলে হইলো আমাদেরকে আবার রেকর্ডেড ক্লাসে দেখতে হবে। আচ্ছা, আমি একটু ডিস্টার্ব করি, হ্যাঁ। সেটা হচ্ছে ওই অনেকেই হচ্ছে জানতে চাচ্ছে হচ্ছে ভাই শর্টকাট ইউজ করলে হবে কিনা। আসলে এই শর্টকাট শেখাটা আসলে খুব একটা ভালো প্র্যাকটিস না আসলে, হ্যাঁ। কারণ হচ্ছে আসলে আপনি একটা অঙ্কের জন্য একটা স্পেসিফিক কেসে শুধুমাত্র শর্টকাটটা কাজে লাগে। তো এরকম আসলে আপনি কয়শো শর্টকাট শিখবেন, ঠিক না? এগুলো তো জেনারেলাইজড ফর্মুলা না। তো এই কারণে হচ্ছে পরীক্ষা যখন আপনি বুয়েট পরীক্ষা দিতে যাবেন তখন তো আসলে একসাথে এতগুলো ফর্মুলার মাঝখানে শর্টকাটটা মনে নাও থাকতে পারে। এখানে বেসিক নিয়মটা জেনে যাবেন, আর শর্টকাটটা এমসিকিউতে অ্যাপ্লাই করেন, কিন্তু রিটেনে অ্যাপ্লাই করেন না আর কি। রিটেনে অ্যাপ্লাই না করাটাই ভালো। পিয়াস জিজ্ঞেস করছে এমসিকিউ কিভাবে করব। এমসিকিউ কিভাবে করবা, দেখো তোমার কনসেপ্ট বুকটা খুলো, সেখানে এটা আমরা লিখে রাখছি যে এটা কিভাবে করতে হয়, ঠিক আছে। আরেকটা কথা, এই যে এই আমি তোমাকে যে প্রসেসটা শিখাইলাম এটা করতে তোমার 1 মিনিটের বেশি লাগবে না, তুমি যদি আমার কথাগুলো বুঝে থাকো আর বাসায় যদি তুমি এরকম 2টা অঙ্ক প্র্যাকটিস করো, ঠিক আছে। তো এটা শর্টকাট ইউজ করে করা বরং রিস্কি, কারণ ছোট্ট একটা কিছু চেঞ্জ করে দিলে সেটা শর্টকাটে ভুল হয়ে যাবে। তো এই ধরনের কোয়েশ্চেন আমরা করব না, শর্টকাট দেখান না। আমরা কি শর্টকাট দেখানোর জন্য ক্লাস করতেছি? মোটেও সেরকম কিছু না, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, হ্যাঁ, যে কিভাবে আমরা কিভাবে করলে আমাদের জন্য ভালো, তোমাদের জন্য কোনটা ভালো আমরা সেটাই করার চেষ্টা করি। এখন তোমরা যদি আমাদের কথা না শুনে আরো যদি তুমি এক্সট্রা চিন্তা করো তাহলে কিন্তু লসটা তোমার, ঠিক আছে। হ্যাঁ, শর্টকাট আমরা কখনোই করতে বলি না, আমরা নিজেরাই কোনোদিন শর্টকাট করি নাই, তোমাকে কেন শিখাবো? তাহলে তোমাকে যে বলছে শর্টকাট দিয়ে চান্স পাওয়া যায় সে মিথ্যা কথা বলছে, ঠিক আছে, সে তোমাকে ভুলানোর জন্য মিথ্যা কথা বলছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। চলো আগাই। এখন আমরা এই যে এখানে দেখি যে কোন বস্তুর আহ তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক ত্বরণ, এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। যে আমাদের যখন বেগের সূত্রটা কি, ভি হলো আমার ডিএস ডিটি, এই বেগটাকে আমরা বলি হলো তাৎক্ষণিক বেগ, এই বেগটাকে আমরা বলি তাৎক্ষণিক বেগ। আর ত্বরণ যদি আমাকে বের করতে হয় তখন আমরা কিভাবে বের করি বলতো, তখন আমরা বেগকে ডিফারেন্সিয়েশন করি অথবা সরণকে 2বার ডিফারেন্সিয়েশন করি। তাইলে বেগের অবস্থানের বা সরণের পরিবর্তনের হার হলো বেগ, বেগের পরিবর্তনের হার হলো ত্বরণ, এবং সরণকে 2বার ডিফারেন্সিয়েট করলে হলো ত্বরণ পাওয়া যায়। এই কথাগুলো তোমরা জানো, ঠিক আছে। তো
এখানে আমরা যে জিনিসটা খেয়াল করব যে এইটা আমাদের কখন কাজে লাগে, আসো আমরা একটা দুইটা অঙ্ক করি, আমরা একটা অঙ্ক করি, তাহলে তুমি বুঝবা যে কখন আমাদের তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, এই আইডিয়াগুলো আমাদের কাজে লাগতেছে, এই আইডিয়াগুলো কাজে লাগতেছে। দেখো আমরা তোমাকে বলছিলাম, একেবারে শুরুর স্লাইডের কথা মনে করে দেখো, আমি তোমাকে বলছিলাম যে যখন আমরা গতির সমীকরণগুলো ব্যবহার করব, আমরা গতির সমীকরণগুলো শুধুমাত্র তখনই ব্যবহার করতে পারবো যখন আমরা দেখব যে আমাদের ত্বরণটা সমত্বরণ। এই যে খেয়াল করো, যখন আমার ত্বরণটা সমত্বরণ তখনই কেবলমাত্র আমরা গতির সমীকরণগুলো ব্যবহার করতে পারবো। কিন্তু যখন আমরা জানবো না যে আমাদের ত্বরণটা সমত্বরণ, তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে, তখন কিন্তু আমাদেরকে এই যে এই একেবারে বেসিক থেকে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ থেকে কিন্তু আমাদেরকে হিসেব নিকেশ গুলা করতে হবে। ঠিক আছে, তাহলে আসো দেখি একটা অঙ্ক আমরা এখানে দেখি কি বলছে। দেখো খুবই ইন্টারেস্টিং এবং খুবই অ্যাডমিশন টেস্টে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমি বুঝাই দিব, কিন্তু তোমাকে মনোযোগ সহকারে শুনতে হবে। যদি মনোযোগ সহকারে আমার কথা শুনো তাহলে দেখবা খুবই সহজ এবং খুবই জরুরি একটা অঙ্ক। কি বলছে দেখো, গতি নির্দেশকারী সমীকরণ ভি ইকুয়ালস টু রুট ওভার এক্স ইন্টু টি। তাহলে এক্সটা কি? এক্স হলো তোমার অবস্থান, এক্স হলো তোমার অবস্থান বা সরণ, এক্স হলো তোমার অবস্থান বা সরণ। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমাকে কি বের করতে বলছে? তোমাকে একটা সরণ নির্ণয় করতে বলছে, অনেকগুলো ইনফরমেশন দিছে, তোমাকে সরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তোমাদের কাছে আমার প্রশ্ন যে এই যে আমার ইকুয়েশনটা তোমার কি দেখে মনে হয় এটা কি সমত্বরণে চলতেছে? এই বস্তুটা, এই বস্তুটা সমত্বরণে চলতেছে কিনা এটা তোমরা আমাকে একটু চ্যাট বক্সে লিখে জানাও যে এইটা কি সমত্বরণে চলতেছে নাকি সমত্বরণে চলতেছে না। না, এটা সমত্বরণে চলছে না, সমত্বরণে চলছে না। কারণ সমত্বরণে যদি চলতো তাহলে এখানে এই এক্স জিনিসটা আসতো না, এক্স জিনিসটা আসতো না। তুমি একটু মনে করে দেখো তো ভাইয়া, ভি সমত্বরণের জন্য কি হয়? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। যদি ইউ তোমার আদিবেগ যদি জিরো হয় তাহলে কি বলা যায়? ভি ইকুয়ালস টু এটি। কিন্তু তুমি দেখো এখানে তো এ বা কোনো ধ্রুবক নাই, বরং এখানে আছে একটা চলক এক্স। তাহলে এটা কিন্তু সমত্বরণের সমীকরণ না। যেহেতু সমত্বরণের সমীকরণ না, তাই সরণ বের করার জন্য আমরা কি করতে পারবো? সরণ, তাইলে আমরা কি করতে পারবো? সরণ বের করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এবার মূল বিষয়ে চলে যেতে হবে। তো ভি মানে আমরা কি বলতে পারি? ভি মানে আমরা বলতে পারি ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি, রুট ওভার এক্স ইন্টু টি, ভি ইকুয়ালস টু ডিএক্স ডিটি আমরা বলতে পারি। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা দেখো তাহলে আমরা কি বের করতে চাই? এক্স বের করতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার জন্য আমি একটা কাজ করব, একই ধরনের চলককে এক পাশে নিয়ে আসবো। দেখো এই যে রুট এক্স কে নিয়ে আসলাম ডি এক্স এর নিচে, আর ডিটি কে নিয়ে গেলাম টি এর কাছে। একই ধরনের চলককে পক্ষান্তর করে একই একই কাছাকাছি নিয়ে আসলাম। এখন আমরা কি করব? এই ডিএক্স গুলোকে সরানোর জন্য আমাদেরকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা কি করব? এখানে একটা ইন্টিগ্রেশন করব, এখানে আমরা একটা ইন্টিগ্রেশন করব। কত ইন্টিগ্রেশন করব? 9 সেকেন্ড থেকে 15 সেকেন্ড। তাহলে 9 সেকেন্ড থেকে 15 সেকেন্ড। তাইলে যখন আমার 9 সেকেন্ডে ছিল, ধরে নাও তখন আমার অবস্থানটা হলো x1, আর যখন 15 সেকেন্ড তখন মনে করো অবস্থানটা x2, এটা আমি ধরে নিলাম। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো ইন্টিগ্রেশন করা এবং লিমিট বসানো। তাইলে রুট ওভার এক্স তাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? রুট ওভার এক্স, 1/√x কে ইন্টিগ্রেশন করলে হয় 2√x। তোমরা ম্যাথে শিখছো, আমাকে কি করতে হবে? লিমিট বসাইতে হবে x1 থেকে x2। টি ডিটি তাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? টি ডিটি কে ইন্টিগ্রেশন করলে হবে t²/2। লিমিট কি হবে? লিমিট হবে 9 থেকে 5, 9 থেকে 5। আচ্ছা, তাহলে দেখো এখন এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 2√x2 মাইনাস 2√x1 ইকুয়ালস টু কি হবে? আচ্ছা, আমি মনে হয় লিমিট এখানে উল্টা লিখে ফেলছি, তাই না? এটা 15, 15 টি হলো আমার 15। হ্যাঁ, তাহলে 15²/2 মাইনাস 9²/2। এখন দেখো ভাই, তোমাকে একটা কথা বলছে যে যখন আমার টি ইকুয়ালস টু 9 সেকেন্ড, তখন আমার বস্তুটা 25 মিটার দূরে অবস্থান করে। তার মানে টি ইকুয়ালস টু 9 সেকেন্ডে আমরা অবস্থানকে কি বলছি? x1। তার মানে তোমাকে কিন্তু প্রশ্নে আসলে বলছে, প্রশ্ন মতে তোমাকে বলছে যে x1 ইকুয়ালস টু হলো
25, x1 ইকুয়ালস টু 25 মিটার। তাইলে আমি এই x1 এর জায়গায় কত লিখতে পারবো? এই x1 এর জায়গায় আমি লিখতে পারবো 25। তাহলে এখান থেকে আমরা একটু বের করে ফেলি যে x2 এর ভ্যালুটা কত আসবে। x2 এর ভ্যালুটা কত আসবে? x2 এর ভ্যালুটা কত আসে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখি কে বলছো আমাকে, দেখি কেউ বলছো কিনা। ঠিক আছে, এটা x2 টা হবে আমাদের 1681 এত মিটার, 1681 এত মিটার। তাহলে আমাদের ব্যাপারটা কি দেখো, এটা ধরো আমাদের মূল বিন্দু, এটা হলো আমাদের মূল বিন্দু। 9 সেকেন্ড সময়ে আমার বস্তুটা থাকে x1 অবস্থানে, 9 সেকেন্ড সময়ে বস্তুটা থাকে x1 অবস্থানে, এবং 15 সেকেন্ড সময়ে আমার বস্তুটা থাকে x2 অবস্থানে। তাহলে এই 9 সেকেন্ড থেকে 15 সেকেন্ড এর মধ্যে সরণটা কতটুকু? এর মধ্যে সরণ কতটুকু? সরণ হলো আমাদের x2 মাইনাস x1। তাহলে x2 আমরা দেখলাম 1681, আর x1 কত? x1 প্রশ্নে বলে দিছে এটা হলো 25, এটা হলো 25 এত মিটার। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1656 মিটার। তোমরা বুঝছো কিনা তোমরা আমাকে চ্যাট বক্সে জানাও, তোমরা বুঝছো কিনা এটা তোমরা আমাকে চ্যাট বক্সে জানাও। লাবিব বলছে যে ইন্টিগ্রেশনের স্টেপটা বুঝে নাই। ইন্টিগ্রেশনের স্টেপ না বুঝলে কোনো অসুবিধা নাই, কারণ এটা তুমি ম্যাথে শিখছো। তাহলে তুমি যেভাবে করে ম্যাথে ইন্টিগ্রেশন করো সেভাবেই তুমি ইন্টিগ্রেশন করবা। আমি এক লাইনে তোমাকে লিখে দিচ্ছি যে ইন্টিগ্রেশনটা কি হবে। তোমরা বেশিরভাগই লিখছো যে আলহামদুলিল্লাহ বুঝছো, সো ভেরি গুড। আমাদেরকে হলো কঠিন লাগছে অনেকে বলছো, বাট কঠিন অঙ্ক আমাদেরকে দেখতে হবে, তাই না? সব সহজ সহজ অঙ্ক দেখলে তো হবে না। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহিয়া জিজ্ঞেস করছি ইন্টিগ্রেশন কেন করলাম, কেন ইন্টিগ্রেশন করছি, এটা একেবারে শুরু থেকেই বলতেছি যে এখানে আমাদের বেগটা সমবেগ না, সরি সমতরণ না। সমতরণ না হইলে আমাকে ইন্টিগ্রেশন করে সরণ বের করতে হবে। ঠিক আছে, আমাদের ক্লাসের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, না হলে কিন্তু হবে না। আকাশ বলছে, আচ্ছা আমি এটা আরেকবার একটু রিপিট করে দিচ্ছি। দেখো কি ছিল, কি ছিল, v ইকুয়ালস টু রুট ওভার এক্স বাই টি প্রশ্নে দেয়া আছে। ভি এর জায়গায় লিখছি ডিএক্স ডিটি, এরপরে পক্ষান্তর করছি, রুট ওভার এক্স কে নিছি এই পাশে, ডিটি কে নিছি এই পাশে। একই রকম চলকগুলা এক পাশে নিয়ে ইন্টিগ্রেশন করছি, কারণ আমি সরণটাকে বের করতে চাই। ইন্টিগ্রেশন কত থেকে কত করছি? 9 সেকেন্ড থেকে 15 সেকেন্ড, 9 সেকেন্ড থেকে 15 সেকেন্ড। বস্তু 9 সেকেন্ডে যে অবস্থানে ছিল তাকে আমি বলছি x1, আর 15 সেকেন্ডে যে অবস্থানে থাকে তাকে বলছি x2। তাহলে যে দেখো x এর লিমিট হলো x1 থেকে x2। প্রশ্নে তোমাকে বলে দিছে যে টি যখন 9 সেকেন্ড তখন মূল বিন্দু থেকে বস্তুটা 25 মিটার দূরে থাকে। তার মানে এই যে x1 তার মান তোমাকে প্রশ্নেই বলে দিছে যে x1 হলো 25। তাহলে এই তো ইন্টিগ্রেশন করছি, x1 এর মান 25 বসাইছি, বসাইলে আমি x2 এর মানটা পাইছি। তোমাকে বলছে কি দেখো, তাহলে x1 তুমি জানো, x2 তুমি জানো, এটা শুরুর অবস্থান, এটা শেষের অবস্থান। তাহলে সরণটা কি? শেষ অবস্থান মাইনাস শুরুর অবস্থান। তাহলে শেষ অবস্থান হলো 1681 মিটার, আর শুরুর অবস্থান হলো 25 মিটার। দুটোকে বিয়োগ করছি, করে আমরা সরণ বের করছি। আচ্ছা, লাবিব বলছে যে এইবার ইজি লাগছে। ঠিক আছে লাবিব, ভেরি গুড। আচ্ছা, রাহাত বলছে যে এবার ক্লিয়ার, ভেরি গুড রাহাত। তাহলে এই পর্যন্ত আমরা আশা করি বুঝছি। এবার আমরা সামনে আগাতে চাচ্ছি, এবার আমরা সামনে আগাতে চাচ্ছি। তাহলে এই ধরনের অঙ্কর বেলায় আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে সবসময় আমাদেরকে যে একেবারে সহজ সহজ অঙ্ক দিবে বা একেবারে আমাদের গতানুগতিক অঙ্ক দিবে এরকম কিন্তু সুযোগ নাই। অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যাবে যে আমাদেরকে একটু চেঞ্জ করে অঙ্ক দিয়ে দিছে। তাহলে এখন চলো আমরা কিছু গ্রাফের দিকে চলে যাই। আচ্ছা আচ্ছা, তো দেখি আমরা একটু আমাদের সমবেগের গ্রাফগুলো কেমন হয় সেটা আমরা একটু দেখে নেই। সমবেগের গ্রাফগুলো কেমন হয় একটু দেখি। দেখো, আমাদের একটা বস্তু সমবেগে যাচ্ছে মানে কি? একটা বস্তু সমবেগে যাচ্ছে তার মানে যত সময় যাবে তার সরণের মানটা কিন্তু বাড়বে। দেখো, এই যে দেখো সমবেগে মানে কি একটু দেখি আমরা ছবির মধ্যে। এই যে যখন মনে করো আমাদের সময় হলো t1, তখন আমাদের সরণ মনে করো এই যে এখানে s1, s1। বস্তু যেহেতু সামনের দিকে আগাচ্ছে, সময় যত বাড়বে সরণের মানটা কি হবে? তত বাড়বে, সরণের মানটা তত বাড়বে। তাহলে সরণ হয়ে গেছে s2। আচ্ছা, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি সমবেগের বেলায় সরণ ও সময়ের গ্রাফটা হয় একটা সরল রেখা। কেন হয়? আমরা দেখি যে v মানে আমরা কি জানি, ds dt।
ডিএস ডিটি। এখন এই ডিএস ডিটি জিনিসটা কি বলতো, সমবেগ যেহেতু, তার মানে ভি মানে হইলো আমাদের এটা হলো কনস্ট্যান্ট। এখন ডিএস ডিটি কিন্তু এই গ্রাফের ঢাল, ডিএস ডিটি হলো এস বনাম টি গ্রাফের ঢাল। তার মানে আমরা বুঝতে পারছি যে এই সমবেগের বেলায় আমাদের কি হবে, এস বনাম টি গ্রাফ তার ঢালটা হবে একটা ধ্রুবক, এবং ঢাল ধ্রুবক হইলে সেটা কিসের সমীকরণ, ঢাল ধ্রুবক হইলে তাকে আমরা বলি এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। এখন আমরা যদি দেখি পরের গ্রাফটা দেখি, যে বেগ বনাম সময়, যেহেতু বলা হয়েছে সমবেগ, তাহলে সময়ের পরিবর্তনের সাথে টি1 যখন, তখন আমার বেগের যে মান দেখো, টি1 সময়ে আমাদের বেগের যে মান ভি, টি2 সময়ে আমাদের বেগের মান সেম, বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে আমার গ্রাফটা কেমন দেখো তো, গ্রাফটা হলো এই একটা সরল রেখা, সেটা হলো এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, কারণ বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আর ত্বরণ কি হবে, সমবেগে যদি যাই তাহলে ত্বরণ হলো শূন্য। তার মানে এই যে দেখো গ্রাফটা একেবারে টি অক্ষের সাথে মিশে গেছে, তার মানে সময় যাই হোক না কেন ত্বরণ হচ্ছে আমাদের এখানে সব সময় শূন্য, সময় হচ্ছে সব সময় শূন্য। এরপরে আমরা দেখি সমত্বরণ। সমত্বরণ যদি হয়, সমত্বরণ যদি হয়, এখন আমরা কি জানি যে বেগ মানে কি, সমত্বরণ হলে কি হবে, সমত্বরণ হলে আমাদের বেগের মানটা কিন্তু বাড়বে, সমত্বরণ হলে বেগের মানটা বাড়বে। তার মানে বেগ মানে কি দেখো, ডিএস ডিটি, ডিএস ডিটি, তার মানে এটা হলো আমার ঢাল, ঢাল। সমত্বরণ দেখে এই ঢালটা বাড়বে, সমত্বরণ হলে এই বেগ বাড়ে, বেগ বাড়লে আমার ঢালটা বাড়বে। তাহলে দেখো ঢাল, একটা গ্রাফের ঢাল বাড়ে মানে কি, গ্রাফটা কিন্তু আমার খাড়া হইতে থাকে। তাহলে দেখো এইখানে যে ঢাল, এই বিন্দুতে ঢালটা আরো বেশি, এই বিন্দুতে ঢালটা আরো বেশি। তাহলে আমরা বুঝতে পারছি যে সময় যত যাচ্ছে, সময় যত যাচ্ছে, সমবেগে সমত্বরণে গেলে আমার বেগের মান বাড়ে, তার মানে গ্রাফের ঢালটা আরো বেশি খাড়া হয়, ফলে এটা হয় একটা বক্র রেখা, বক্র রেখা। ঠিক আছে, বক্ররেখা। আচ্ছা, এবার দেখি যে সমত্বরণে গেলে, সমত্বরণে গেলে কি কনস্ট্যান্ট, সমত্বরণে গেলে এ কনস্ট্যান্ট, এ ধ্রুবক, এ ধ্রুবক। এ মানে কি, ডিভিডিটি, ডিভিডিটি। আর এই দ্বিতীয় গ্রাফে এটা কি, ঢাল, এই দ্বিতীয় গ্রাফে ঢাল হলো ডিভিডিটি, ঢাল হলো ডিভিডিটি। তার মানে সমত্বরণে গেলে ভি বনাম টি, বেগ বনাম সময়, এই গ্রাফটা হবে একটা সরল রেখা। আর সময় যখন জিরো, টাইম যখন জিরো, সেই সময়ের বেগটাকে আমরা আদি বেগ বলতেছি, আদি বেগ, আদি বেগ ভি নট। তাহলে সময় যখন জিরো তখন বেগটা আদি বেগ, সময় যত বাড়ে বেগের মান তত সরল রৈখিক হারে বাড়তে থাকে, সরল রৈখিক হারে বাড়তে থাকে। কখন, সমত্বরণের বেলায়, সমত্বরণের বেলায়। আর সমত্বরণে কি, ত্বরণটা কি, ধ্রুবক, ত্বরণ হলো ধ্রুবক। তার মানে কি দেখো, এই যে টি1 সময়ে ত্বরণের যে মান, টি1 সময়ে ত্বরণের যে মান এ, আমার টি2 সময়ে ত্বরণের মান হবে সেম, টি2 সময়ে ত্বরণের মান হবে সেম, ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না। ফলে আমার গ্রাফটা কি, এক্স অক্ষের সমান্তরাল বা টি অক্ষের সমান্তরাল একটা সরল রেখা। এই তো। আচ্ছা, এই ছিল আমাদের এখানে লেখচিত্র নিয়ে আমাদের কথাবার্তা। এখন আমরা একটা এখানে অঙ্ক করব, একটা অঙ্ক করলে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে, একটা আমাদের ক্লিয়ার হবে। তো তোমাকে কি দিছে, তোমাকে একটা বেগ বনাম সময় লেখচিত্র দিছে, তোমাকে বলছে সরণ ও দূরত্ব নির্ণয় করতে। এখন তোমরা কি আমাকে কেউ বলতে পারবা যে বেগ থেকে সরণ পাওয়ার উপায়টা কি, বেগ থেকে সরণ, বেগ থেকে সরণ পাওয়ার উপায়টা কি, বেগ থেকে সরণ পাওয়ার উপায়টা কি? ভেরি গুড। বেগ থেকে সরণ পাওয়ার উপায়টা হলো আমার ক্ষেত্রফল বের করা বা ইন্টিগ্রেশন করা, ক্ষেত্রফল বের করা বা ইন্টিগ্রেশন করা। কিভাবে, আসো আমরা একটু দেখে নেই যে আমরা কি জানি। আমরা জানি যে ভি ইকুয়ালস টু ডিএস ডিটি, ডিএস ডিটি, বা ডিএস ইকুয়ালস টু কি বলতে পারবো, ডিএস ইকুয়ালস টু বলতে পারবো ভিডিটি। পক্ষান্তর করে নিছি। এখন আমি যদি ইন্টিগ্রেশন করি, এখন আমি যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমার সরণ ডিএস কে ইন্টিগ্রেশন করলে এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ভিডিটি, ইন্টিগ্রেশন ভিডিটি। তাহলে বেগ থেকে সরণ পাওয়ার উপায় কি, বেগ থেকে সরণ পাওয়ার উপায় হলো ইন্টিগ্রেশন করা। এরকম একটা অঙ্ক আমরা একটু আগে করলাম কিন্তু। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন করার মানে কি, ইন্টিগ্রেশন করার মানে হলো আমার ক্ষেত্রফল বের করা, ইন্টিগ্রেশন করার মানে হলো ক্ষেত্রফল বের করা। যেমন মনে করো আমি তোমাকে একটা এক্সট্রা পেজ নেই, এখানে এক্সট্রা একটা পেজ নিচ্ছি, এক্সট্রা পেজ নিয়ে তোমাকে একটু বলি। মনে করো তোমার কাছে এই যে এরকম একটা গ্রাফ আছে, এটা হলো এক্স,
এটা হলো ওয়াই, আর এই তোমার কাছে একটা গ্রাফ আছে, ঠিক আছে। এখন তুমি যদি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, ওয়াই ডিএক্স, x1 থেকে x2, তাহলে তুমি আসলে কি বের করতেছো, এই গ্রাফের কি বের করতেছো, এই x1 থেকে x2 এর মধ্যে ক্ষেত্রফলটা তুমি বের করতেছো। এটা তোমরা ম্যাথে শিখছো, এটা তোমরা ম্যাথে শিখছো তাই না, যে আমার ইন্টিগ্রেশন করা মানে ক্ষেত্রফল বের করা। তাহলে এইখানে আমরা যেহেতু সরণটা বের করতে চাচ্ছি, তাহলে আমাকে আসলে এখানে কি বের করতে হবে, এখানে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে আমার মোট 3টা ত্রিভুজ আছে, তাহলে আমাকে আসলে 3টা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, এবং প্রত্যেকটা ত্রিভুজের আসলে ক্ষেত্রফল সমান। তাহলে আমি একটা একটা করে বের করি। এই প্রথম ত্রিভুজ, তার ক্ষেত্রফল কি হবে, এর ভূমি কত, এই ত্রিভুজের ভূমি কত, এই দেখো এই যে এটা হলো 0 আর এটা হলো 1, তাহলে ভূমির মান হইলো 1, আর উচ্চতা কত, দেখো এই যে বলছে এটা 5, তাহলে এই উচ্চতা, উচ্চতা হইলো আমাদের 5, উচ্চতা হইলো 5, তাহলে এই ক্ষেত্রফলটা কত, এই ক্ষেত্রফলটা কত, এই ক্ষেত্রফল এটা হইলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটা কত, এটা হলো আমার 2.5, এটা হলো 2.5। তাহলে আমরা বুঝলাম যে এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো 2.5। তাইলে আমার এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল, প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু একইভাবে 2.5, 2.5। আচ্ছা, এখন তোমাকে বলছে সরণ বের করো আর দূরত্ব বের করো। এখন তুমি একটা জিনিস বুঝো, এইখানে আমার বেগটা কোন দিকে, এই প্রথম ত্রিভুজে বেগটা হলো পজিটিভ, এই প্রথম ত্রিভুজের বেলায় দেখো বেগ হলো পজিটিভ। এখন একটা ভেক্টর বা একটা কিছু পজিটিভ মানে কি, মানে হলো ডান দিকে। তার মানে আমার প্রথমে বস্তুটা ডান দিকে যাচ্ছে, প্রথমে আমার বস্তুটা ডান দিকে যাচ্ছে 2.5 মিটার, 2.5 মিটার। এরপরে দেখো পরবর্তী অংশে বেগটা কি, তাকায় দেখো, এই যে এটা যদি হয়, এটা যদি হয় +5, এর নিচে কি -5, তাহলে দেখো এইখানে কিন্তু আমার বেগটা ঋণাত্মক। বেগ ঋণাত্মক মানে কি, বস্তু যাচ্ছে এক্স অক্ষের বিপরীত দিকে, এক্স অক্ষের বিপরীত দিকে। তাহলে এইবার বস্তু আবার এক্স অক্ষের বিপরীত দিকে 2.5 মিটার গেছে। তৃতীয় ত্রিভুজে বেগ আবার পজিটিভ, তার মানে বস্তু আবার এক্স অক্ষের পজিটিভ দিকে আমার 2.5 মিটার গেছে। তাহলে সরণ কত হবে, প্রথমে 2.5 মিটার ডানে যায়, আবার 2.5 মিটার বামে আসে, আবার 2.5 মিটার ডানে যায়। তাহলে সরণ হবে, সরণ হবে প্রথমে +2.5, তারপরে -2.5, তারপরে +2.5। তাহলে তুমি বুঝতে পারছো সরণ হবে 2.5 মিটার। আর যখন আমরা দূরত্ব বের করব, তখন আমাকে কি মোট কতটুকু সে হাঁটছে, তার মানে কি সামনে গেল না পিছনে গেল সেটা ম্যাটার করে না, 2.5 + 2.5 + 2.5, তাহলে আমাদের কত আসে, এটা 7.5 মিটার। ব্যাস, হয়ে গেছে। এই হইলো আমাদের ব্যাপার, এই হইলো আমাদের ব্যাপার। তাহলে আমরা কি করছি, আমি আরেকবার বলে দিচ্ছি আমরা কি করছি। আমরা হইলো প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রফলগুলা বের করে নিছি, কারণ আমরা বলছি যে এই ক্ষেত্রফল থেকে বেগ বনাম সময়, বেগ বনাম সময় গ্রাফের ক্ষেত্রফল থেকে হইলো আমাদের কি পাওয়া যায়, সরণ পাওয়া যায়। এখন প্রথম অংশে আমার বেগের মানটা ধনাত্মক, তার মানে বস্তু যাচ্ছে এক্স অক্ষে ডান দিকে। পরবর্তী অংশে বেগের মানটা ঋণাত্মক, দেখো নিচের দিকে চলে গেছে, মানে বেগের মানটা ঋণাত্মক, তার মানে বস্তু যাচ্ছে এক্স অক্ষের বাম দিকে। তারপরের অংশে বেগের মান আবার ধনাত্মক, তার মানে আবার যাচ্ছে ডান দিকে। তার মানে বস্তু প্রথমে যায় ডানে 2.5 মিটার, পরে বামে 2.5 মিটার, পরে আবার ডানে 2.5 মিটার। তাহলে সরণ বের করার জন্য কি করতে হবে, প্লাস মাইনাস হিসাব করতে হবে। প্রথমে 2.5 মিটার প্লাস, পরে 2.5 মিটার মাইনাস, পরে 2.5 মিটার আবার প্লাস। অ্যান্সার হলো 2.5। আর দূরত্ব মানে কতটুকু হাঁটছে, প্লাস মাইনাস হিসাব করতে হবে না, সবগুলা প্লাস। 2.5, 2.5, 2.5, 7.5, ব্যাস হয়ে গেছে। ওকে, অভিষেক বলছে বুঝছে। আরাফাত, একটা জিনিস এতবার করে চ্যাটে লেখার তো দরকার নাই। তুমি বলছো পড়ার টাইম কম পাওয়া গেছে, তাহলে পড়ার টাইম তো তুমি একা কম পাও নাই, সবাই কম পাইছে। এই কথাটা এতবার করে কেন লিখতে হবে, এটা আমাকে জানাই কি কোনো লাভ আছে? ঠিক আছে, ফাইন। তাহলে এখন আমরা হলো সামনের দিকে আগাবো। দেখি, এখন আমরা দেখব এই যে নিক্ষিপ্ত বস্তুর ব্যাপার স্যাপার, নিক্ষিপ্ত বস্তুর ব্যাপার স্যাপার গুলো আমরা একটু দেখি। তানজিমা বলছে এটা অনেক কষ্টে বুঝছে, হ্যাঁ। তো ঠিক আছে, অসুবিধা নাই। তো যেটা আমি বলতেছিলাম, এখন আমরা নিক্ষিপ্ত বস্তুর ব্যাপার স্যাপার গুলো আমি দেখবো। তো নিক্ষিপ্ত বস্তুর ব্যাপার স্যাপারগুলো দেখানোর আগে তোমাদেরকে আমি যেটা বুঝাবো, যে আমাদের প্লাস মাইনাস এই ব্যাপারগুলো তোমাদেরকে খুব সুন্দর করে আগে বুঝতে হবে। এই প্লাস মাইনাসের ব্যাপার আমি তোমাদেরকে আগেও আবার বলে দিচ্ছি, যে প্লাস মাইনাসের ব্যাপারগুলো কিন্তু
কিউএনএ বক্সে লিখে বোঝা সম্ভব না। তো তোমার যদি এই জায়গায় মিস করে যাও, আমার কথাগুলো না শুনো, তুমি যদি আমার কথাগুলো শুনো তাহলে তুমি দেখবা যে তোমার এই জিনিসগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। তুমি যদি আমার কথাগুলো মিস করে যাও তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, আচ্ছা, তাহলে আমি একটু তোমাদেরকে দেখাই, এটা আমি ভালো করে বুঝিয়ে দিব, টেনশনের কিছু নাই। অঙ্কটা আমরা করবোর পরে আগে আমরা একটু বুঝে নেই ব্যাপারটা, দেখি। হ্যাঁ, দেখো, আমরা একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি, এখন আমরা এখানে কোন সমীকরণগুলো ইউজ করব? এই আমাদের আগের সমীকরণে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এগুলোই আমরা ব্যবহার করব। তাহলে তুমি যদি খেয়াল করো এখানে আমাদের আসলে তিন ধরনের ভেক্টর আছে। একটা হলো আমার সরণ ভেক্টর, একটা হলো বেগ ভেক্টর, একটা হলো সরণ ভেক্টর, আর একটা হলো আমার ত্বরণ ভেক্টর। তিনটা আমাদের ভেক্টর আছে। তো তুমি জানো যে ভেক্টর রাশির দিকেরও ব্যাপার স্যাপার আছে, আমাদের দিকের ব্যাপার স্যাপার আছে। এখন দেখো, একটা বস্তুকে আমরা এই দিকগুলো বোঝানোর জন্য আমরা কি করি? এই ভেক্টর রাশির দিকগুলো বোঝানোর জন্য আমরা প্লাস এবং মাইনাস ব্যবহার করি। এখন এই প্লাস মাইনাস আমরা কিভাবে ব্যবহার করি? এক একজন এক এক ভাবে তোমরা করে আসছো, 9-10-এ একভাবে করে আসছো, 9-10-এর মতো করে এখন আর চিন্তা করলে হবে না, এখন তুমি বড় হইছো। তো এই প্লাস মাইনাস অনেক ভাবে চিন্তা করা যায়। আমরা যে কাজটা করব, আমরা যে কোনো একটা দিককে পজিটিভ আর যে কোনো একটা দিককে নেগেটিভ ধরে নিব। কিরকম? যেমন আমি চিন্তা করতে পারি যে উপরের দিকে যে ভেক্টরগুলো থাকবে তাদেরকে বলবো প্লাস, এবং নিচের দিকে যে ভেক্টরগুলো থাকবে তাদেরকে আমি বলবো মাইনাস। তাহলে আমি আবার বলতেছি, উপরের দিকে যে ভেক্টর তাদেরকে বলবো প্লাস, আর নিচের দিকে যে ভেক্টর তাদেরকে বলবো মাইনাস। উল্টাটা বললে হবে কিনা? হ্যাঁ, উল্টাটা বললেও হবে, কিন্তু যেইটা বলবা সেইটা স্টিক থাকতে হবে, সেটা চেঞ্জ করা যাবে না। একবার যেটাকে পজিটিভ বলবা সেটাকেই পজিটিভ বলে করতে হবে। তাহলে দেখো, আমি যদি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি, তোমরা একটু এখন চ্যাট বক্সে আমার সাথে কমিউনিকেট করো, তোমরা আমাকে চ্যাট বক্সে এই প্লাস মাইনাস গুলো লিখে লিখে আমাকে হেল্প করবা। একটা বস্তুকে যদি আমি উপরের দিকে নিক্ষেপ করি, বা একটা বস্তুর বেগ যদি হয় উপরের দিকে, তখন কি আমি বেগকে প্লাস বলবো নাকি মাইনাস বলবো? তখন আমি বেগকে বলবো প্লাস। ভেরি গুড, তোমরা সবাই বলছো বেগ হবে প্লাস। তাহলে এই চিত্রে আমাদের ইউ বলো বা ভি বলো, এটা হবে প্লাস। বস্তুকে যদি আমি এইভাবে নিক্ষেপ করতাম, এইভাবে এইভাবে, তাইলে বলতো যে আমি এটাকে কি বলতাম? বেগকে প্লাস বলতাম নাকি মাইনাস বলতাম? এখন আমি বেগকে বলবো মাইনাস। তাহলে যা কিছু উপরের দিকে সেটা প্লাস, আর যেই ভেক্টর নিচের দিকে সেটা হলো আমার মাইনাস। তাহলে আমরা কি নিয়ে কথা বললাম? আমরা হলো প্রথমে বেগের প্লাস মাইনাস নিয়ে কথা বললাম। তাহলে কি নিয়ে কথা বললাম? বেগের, এটা আমি কারেক্টটা চেঞ্জ করে নিচ্ছি, আমি হলো বেগের প্লাস মাইনাস, এটা নিয়ে আমরা কথা বললাম। আচ্ছা, ভালো কথা। এবার আসো সরণ। আচ্ছা, সরণ জিনিসটা কি? এটা কি আমরা সবাই বুঝতে পারি? সরণ জিনিসটা কি? সরণ মানে হলো আদি বিন্দু থেকে শেষ বিন্দুর সরল রৈখিক দূরত্ব। আদি বিন্দু থেকে শেষ বিন্দু। তোমরা আমাকে বলো তো ভাই, সরণ কি পথের উপরে নির্ভর করে? যে কোন পথ দিয়ে গেছি সেটার ক্ষেত্রে কি আমার সরণ ডিপেন্ড করবে? না, সরণ আমার পথের উপরে ডিপেন্ড করবে না, সরণ শুধু আদি বিন্দু থেকে শেষ বিন্দু। তাহলে মনে করো যে একটা বিল্ডিং, তাহলে আমি সরণের প্লাস মাইনাসটা এখন তোমাকে বুঝাবো। সরণের প্লাস মাইনাস, আমার বস্তু মনে করো আমার এখান থেকে যাত্রা শুরু করছে, এইখানে গিয়ে শেষ করছে। তার মানে এটা হলো আমার স্টার্ট, আর এটা হইলো আমার এন্ড। কোন রাস্তা দিয়ে গেছে এটা ম্যাটার না, সে কি উপরে উঠে নিচে নামছে নাকি ডিরেক্ট গেছে, এটা কিন্তু ব্যাপার না, খালি দেখতে হবে স্টার্ট কোথায় শেষ কোথায়। আচ্ছা, এই উচ্চতাটাকে আমরা বললাম এইচ। তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানে সরণ কি হবে? এই ক্ষেত্রে সরণ কি হবে? প্লাস এইচ হবে নাকি মাইনাস এইচ হবে? এটা হবে হলো আমার প্লাস, এটা হবে আমার প্লাস। কেন? আমার দিকটা কোন দিকে? নিচ থেকে উপরের দিকে যে ভেক্টর সেটা হলো প্লাস। আচ্ছা, একই বস্তু এখান থেকে স্টার্ট হইলো, এখানে এসে এন্ড হইলো, তাহলে এবার বলো তো ভাই, এস কি হবে? প্লাস হবে নাকি মাইনাস হবে? এবার বলো তো এস কি হবে? প্লাস হবে নাকি মাইনাস? এবার এস হইলো আমার মাইনাস হবে, এবার হবে এস মাইনাস এইচ। কেন মাইনাস হইলো? দেখো,
আমার ডিরেকশনটা কোন দিকে, সরণের দিকটা কোন দিকে, উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে। তাইলে যেহেতু উপর থেকে নিচের দিকে যা কিছু সবই হবে আমাদের মাইনাস। লাস্ট বাট যেটা নিয়ে তোমরা সব সময় গ্যাঞ্জাম বাঁধাও, ত্বরণের দিক। ত্বরণের দিক ভাই, ত্বরণ কোন দিকে কাজ করে? ত্বরণের দিক হইলো, ত্বরণের দিক হয় সবসময় বলের দিকে। ত্বরণের দিক হয় সবসময় বলের দিকে, যেদিকে বল কাজ করবে সেটা। একটা বস্তুকে একবার তোমার হাত থেকে ছুড়ে দেওয়ার পরে তোমার হাত কিন্তু আর ওই বস্তুর উপরে কোনো প্রকার বল প্রয়োগ করছে না। একটা বস্তুকে একবার ছুড়ে দেওয়ার পরে তোমার হাত আর ওই বস্তুর উপরে বল প্রয়োগ করে না। তাহলে ওই বস্তুর উপরে কে বল প্রয়োগ করে? ওই বস্তুর উপরে বল প্রয়োগ করে শুধুমাত্র গ্র্যাভিটি বা পৃথিবীর আকর্ষণ। এবং পৃথিবীর আকর্ষণ কোন দিকে হয়? পৃথিবীর আকর্ষণ হয় নিচের দিকে। পৃথিবীর আকর্ষণ হয় নিচের দিকে। বস্তু উপরে যাক আর নিচে যাক, পৃথিবীর আকর্ষণ কোন দিকে? পৃথিবীর আকর্ষণ নিচের দিকে। তাহলে আমাদের এই বস্তুর ত্বরণ কি হবে? ত্বরণ কি হবে? ত্বরণের মান কত? জি। এটাকে কি লিখবো, প্লাস লিখবো নাকি মাইনাস লিখবো? তোমরা আমাকে একটু বলো তো ভাই সবাই চ্যাট বক্সে। আমরা এটাকে লিখবো মাইনাস। আমরা জি কে লিখবো মাইনাস। আমরা যেহেতু নিচের দিককে বলছি মাইনাস, এবং ত্বরণের দিক বা আমাদের অভিকর্ষ ত্বরণের দিক বা পৃথিবীর আকর্ষণের দিক এটা যেহেতু নিচের দিকে, তাই আমাদের হিসাব অনুযায়ী জি হবে সবসময় মাইনাস। মানে এ হবে, মানে জি এর আগে আমরা সবসময় একটা মাইনাস বসাই দিব, মানে ত্বরণ হবে -9.8। -9.8। সেটা বস্তু উপরে যাক নাকি নিচে যাক তার সাথে কিন্তু এটার কোনোই সম্পর্ক নাই। আসো আমি তোমাদেরকে একটা অ্যানিমেশন দেখাই, একটা অ্যানিমেশন না, একটা সিমুলেশন তোমাদেরকে আমি দেখাই, তাহলে মনে হয় অনেকেরই বুঝতে হেল্প হবে। অনেকেরই বুঝতে হেল্প হবে। যারা যারা বুঝো নাই তারা এখন হলো আমার সাথে থাকো, আমি দেখাচ্ছি। তো তোমরা আশা করি আমার ব্রাউজার দেখতে পাচ্ছ। তো এই যে, তাহলে দেখো আমি একটা বস্তুকে কি করব, এখানে খাড়া উপরের দিকে নিক্ষেপ করব। খাড়া উপরের দিকে নিক্ষেপ করব। তো আমি একটু জুম আউট করি। এই যে জুম আউট করলাম, খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছি। এই যে দেখো বস্তু কি করে, দেখো সোজা উপরে উঠে আবার নিচে নেমে চলে আসে। বেগটা একটু বাড়াই দিই। দেখো বস্তু সোজা উপরে উঠছে, নিচে নেমে চলে আসছে। তুমি যদি তার বেগটা যদি তোমাকে দেখাই, দেখো বেগের কেমন হচ্ছে। দেখো বেগটা প্রথমে পজিটিভ 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 নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। তাহলে দেখো বেগ প্রথমে বাড়ে, কমে কমে কমে, তারপর নিচের দিকে বাড়ে। তাহলে বেগ হলো প্রথমে হলো পজিটিভ উপরের দিকে, পরে হলো নেগেটিভ। আচ্ছা বেগ দেখলাম, এবার আসো বলটা দেখি। দেখো তো এই বস্তুর উপরে কি পরিমাণ বল কাজ করে। একবার এই বস্তুকে ছুঁড়ে মারার পরে এর উপরে কিন্তু শুধুমাত্র গ্র্যাভিটি ফোর্সটা কাজ করে। আচ্ছা আমার এখানে এয়ার রেজিস্ট্যান্স আছে, আমি এয়ার রেজিস্ট্যান্সটা বন্ধ করে দিচ্ছি, কারণ আমাদের এখানে তো আমরা আমাদের অঙ্কগুলো করার সময় আমরা এয়ার রেজিস্ট্যান্স বা বাতাসের বাধা হিসাব করব না। তাহলে বাতাসের বাধা যদি আমরা হিসাব না করি, তুমি দেখো গ্র্যাভিটি কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। গ্র্যাভিটি কাজ করতেছে সবসময় নিচের দিকে। বস্তু উপরে যাক আর নিচে যাক, পৃথিবীর আকর্ষণ সবসময় নিচের দিকে। তাহলে এবার আমরা ত্বরণটা দেখে নেই। দেখো ত্বরণটা দেখাচ্ছি এখন তোমাকে। এই যে দেখো ছুঁড়ে মারলাম, দেখো ত্বরণ কোন দিকে? সব সময় নিচের দিকে। বস্তু উপরে যাক নিচে যাক, ত্বরণ কোন দিকে? ত্বরণ হইলো নিচের দিকে। এই জন্য আমরা এটাকে বলবো মাইনাস। সো আই হোপ আমরা এতটুকু দেখে বুঝতে পারছি। সামনে এখানে আমরা আবার ফিরে এসে তোমাদেরকে আরো কিছু জিনিস দেখাবো। আচ্ছা, সো আশা করি তোমরা এখন কথাটা, এই প্লাস মাইনাসের ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার কিনা এটা তোমরা চ্যাট বক্সে লিখে জানাও। কারো যদি এর পরেও অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই ঠান্ডা মাথায় আবার রেকর্ডেড ক্লাসটা দেখবা। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ সবাই বলছো বুঝছো, ভেরি গুড। তাহলে চলো এখন আমরা আবার আমাদের ক্লাসে ব্যাক করি। এই তো, তাহলে চলো এখন আমরা সামনে আগাই। আমরা কিছু অঙ্ক টঙ্ক করে ফেলি। অঙ্ক টঙ্ক করে তারপর আমাদের 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, এই অঙ্ক কয়টা করে আমরা ব্রেক দিব। আচ্ছা, এটা খুবই সহজ অঙ্ক। একবার কনসেপ্ট বুঝে যাওয়ার পরে এগুলা কোনো অঙ্কই না, একেবারে ধামাধাম আমরা অঙ্কগুলা করে ফেলবো এখন। একদম টাইম লাগবে না। অনেকে অ্যান্সার লিখে ফেলছো, অনেকে অ্যান্সার লিখে ফেলছো। চলো আমি করি। কি বলছে দেখো, দালানের পাদদেশ থেকে, তাহলে আমি একটা দালান আঁকবো, সরি একটা দালান আঁকি। এই যে দালান। কি বলছে, তোমরা আমাকে এই অঙ্কটা করতে একটু হেল্প করবা, কারণ আমি চাই তোমাদের প্লাস মাইনাসটা যেন একেবারে ক্লিয়ার হয়ে যায়। প্লাস মাইনাসটা ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য সবাই আমাকে এই কয়টা অঙ্ক করার জন্য একটু হেল্প করবা। বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হয়েছে। বলছে কতক্ষণ পরে সে 10 মিটার উচ্চতায় থাকবে। তাহলে আমি এটা একটু সুন্দর করে আঁকবো কি, আচ্ছা থাক অসুবিধা নেই। তাহলে কতক্ষণ পরে সে কত উচ্চতায় থাকবে? 10 মিটার উচ্চতায় থাকবে। তাহলে বিল্ডিং এর আমার এখানে আসলে কোনো দরকার নাই, আমার দেখতে হবে যে সে কতক্ষণ পরে 10 মিটার উচ্চতায় থাকে। 10 মিটার উচ্চতায় থাকে। তাহলে এখন তোমরা আমাকে বলো যে আমি কিভাবে করব। আমি এটা ইউজ করব, যেহেতু সময় বের করতে বলছে, তাহলে আমাদের ইকুয়েশন হবে s = ut
প্লাস হাফ এটি স্কোয়ার। এখন আমাদের এখানে এস কি হবে, এস কি হবে এটা তোমরা একটু চ্যাট বক্সে লেখো, প্লাস মাইনাস সহ লিখবা। এসটা কি হবে, আমরা উপরের দিককে বলবো প্লাস এবং নিচের দিককে বলবো মাইনাস। প্লাস মাইনাস সহই আমাকে বলো এসটা কি হবে। এসটা হবে +10। এসটা হবে +10। কেন +10? কারণ আমার বস্তুর আগে ছিল নিচে, যাচ্ছে উপরে, তাহলে নিচ থেকে উপরে, এই জন্য হলো উপরের দিক বলে প্লাস। ইউ কি হবে, প্লাস নাকি মাইনাস? ইউ কি হবে, প্লাস নাকি মাইনাস? উপরের দিকে 100, তাই +100t প্লাস হাফ। ত্বরণ কোন দিকে, ত্বরণ কোন দিকে, বস্তু উপরে যাক আর নিচে যাক, ত্বরণ হলো নিচের দিকে জি, তাহলে এটা হবে -9.8t²। বুঝতে পারছি আমরা, বুঝতে পারছি, -g। সবাই তোমরা ঠিক উত্তর চ্যাট বক্সে লিখছো, তার মানে তোমরা আমার কথাবার্তা বুঝতে পারতেছো। তাহলে এখন আমরা এখান থেকে সময়ের মান সবাই বের করতে পারি, সেটা আমাদের উদ্দেশ্য না। আমি জাস্ট এখানে অ্যান্সারগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি যে টি এর মান হবে হলো 0.1। এটা খুবই সহজ একটা অঙ্ক। এটার উদ্দেশ্যটা হলো তোমাদেরকে প্লাস মাইনাসের সাথে পরিচয় করা দেওয়া। 0.1 সেকেন্ড আর এটা হলো আমার 20.3 সেকেন্ড। তুমি যদি প্লাস মাইনাস না বুঝো সহজ অঙ্ক করতে পারবা না, আর প্লাস মাইনাস বুঝলে যে কোনো কঠিন অঙ্ক করা যাবে। তাহলে আমাদের দুইটা সময় আসছে। কেন দুইটা সময় আসলো? কারণ বস্তুটা উঠার সময় একবার এই 10 মিটার উচ্চতায় পৌঁছাবে, আবার নামার সময় আরেকবার 10 মিটার উচ্চতায় পৌঁছাবে। তাহলে এই প্রথম সময়টা হলো আমার t1, মানে এটা হলো আমার 0.1 সেকেন্ড, আর পরের সময়টা হলো আমার 20.3 সেকেন্ড। বুঝতেছো, দুইবার হলো সে 10 মিটার উচ্চতায় পৌঁছায়, দুইটা ভ্যালু আসছে। আচ্ছা, পরেরটা দেখি। পরেরটা দেখি, 50 মিটার দালানের ছাদ থেকে 100 মিটার পার সেকেন্ড বেগে বস্তুকে উপরে নিক্ষেপ করা হলো। 100 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হলো। তাহলে আমরা একটু দেখি, এই হইলো আমার 50 মিটারের বিল্ডিং। 50 মিটারের বিল্ডিং এর ছাদ থেকে বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হইলো। বলছে যে কখন সে 10 মিটার উচ্চতায় থাকবে, তাহলে তাকে পৌঁছাইতে হবে কোথায়, 10 মিটার উচ্চতায়। 10 মিটার উচ্চ কেমনে পৌঁছাবে, এই যেভাবে করে উপরে উঠবে আবার নেমে চলে আসবে। তাহলে তার আদি বিন্দু কোথায়, স্টার্ট হইছে কোথায়, এইখানে স্টার্ট হইছে। আর আমার পরের কোথায় আমি ইন্টারেস্টেড, কোন জায়গায় আমি বের করতে চাচ্ছি, 10 মিটার উচ্চতায় বের করতে চাচ্ছি। তাহলে এটা হলো এন্ড। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, যেখানে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তোমরা বলো যে এসটা কত হবে, প্লাস মাইনাস সহ বলবা। এসটা কত হবে, প্লাস মাইনাস সহ বলবা। এসটা কত হবে, স্মরণটা কত হবে? ভেরি গুড, এস হবে হইলো আমাদের -40। -40 কেন -40 হলো, আসো দেখি। তার কতটুকু স্মরণ হইতে হবে, আসে সে 50 মিটার উপরে, যাইতে হবে 10 মিটারে, তাহলে তাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, এই দূরত্বটা কত, এই দূরত্বটা হলো 40।